বিশাল স্পেস স্কুইডদের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধিয়ে কথা বলার আল্টিমেট গাইডে আপনাদের স্বাগতম। আমাদের সাথে আছে এক জিনিয়াস ভাষাবিদ, যে ভবিষ্যতের হ্যালুসিনেশন দেখে এক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যে কোনো পদার্থবিজ্ঞানী করে নার ভাসমান পাথর, যা পুরো বিশ্বে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে। এই মাথা ঘুরিয়ে দেওয়া ভাইরাল রোলার কোস্টারের জন্য তৈরি হয়ে যান, যেখানে আসল এলিয়েন কনসেপ্ট হল সাধারণ মানুষের যোগাযোগ আর টিম ওয়ার্ক। আমরা একটি শান্ত লেক হাউসের দৃশ্য দিয়ে শুরু করছি। লুইস স্মৃতি, যে কালানুক্রমিকভাবে কাজ করে, নাতা নিয়ে বেশ ভারী এবং ভাবগম্ভীর কিছু পূর্বাভাস দেয়। লুইস তার মেয়ে হান্নায়ের সাথে খেলছিল। দুর্ভাগ্যবশত হান্না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং চিরনিদ্রায় শায়িত হয়, যা পুরো পরিবেশটাই মাটি করে দেয়। লুইস তার ফোন আসক্ত ছাত্রদের একটি খালি ক্লাসরুমে পর্তুগিজ পড়াচ্ছে। সে টিভি চালু করতেই দেখল সারা বিশ্বে হুলস্থুল কাণ্ড। সারপ্রাইজ, বিশ্বজুড়ে বিশাল সব বস্তু আছড়ে পড়েছে। যুদ্ধবিমানগুলো মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে আর ক্যাম্পাসটা এখন এক বিশৃঙ্খল ট্রাফিক জ্যামে পরিণত হয়েছে। খবরের শিরোনামে প্রশ্ন উঠছে যে এই জিনিসগুলো আদৌ পৃথিবী থেকে এসেছে কিনা। লুইস তার মাকে ফোন করে বোকা নিউজ অ্যাঙ্করদের নিয়ে অভিযোগ জানায়। লুইস তার মাকে আশ্বস্ত করে যে সে ঠিক আছে যখন সে 12টি 1500 ফুট লম্বা মহাকাশযানকে পৃথিবীর চারপাশে দিকভ্রান্ত পর্যটকদের মতো উদ্দেশ্যহীনভাবে ভেসে থাকতে দেখে। লুইস টিভির পর্দায় বিশ্বজুড়ে দাঙ্গা দেখে ঘুম থেকে ওঠে। সে কাজে যায়, কিন্তু অবাক কাণ্ড, সেখানে তো জনমনীষীর চিহ্নও নেই। সরকার আতঙ্কিত হয়ে পড়ে এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তার অফিসে হাজির হয়। কর্নেল ওয়েবার তার টপ সিক্রেট অনুবাদের দক্ষতা কাজে লাগানোর দাবি জানান। ওয়েবার আক্ষরিক অর্থেই এলিয়েনদের অদ্ভুত সব শব্দের একটি অডিও ক্লিপ চালায়। লুইস ব্যঙ্গ করে জিজ্ঞেস করে যে তাদের আদৌ কোনো মুখ আছে কিনা। লুইস ওয়েবারকে বলে যে সরাসরি সামনাসামনি কথা না বললে অডিও অনুবাদ করা অসম্ভব। কাজটা বাগিয়ে নেওয়ার জন্য সে তার ভাষাগত শ্রেষ্ঠত্বের পুরো জাহির দেখায়। গ্লোবাল মার্কেট ধসে পড়ছে আর লুইস তখন গভীর ঘুমে। ওয়েবার ফিরে আসে স্পষ্টতই মরিয়া হয়ে, আর তাকে এক বিকট শব্দ করা হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যায়। তার দেখা হয় ইয়ান ডনেলির সাথে, যে একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট এবং বিজ্ঞান ও ভাষাকে সভ্যতার ভিত্তি বলে বেশ কিছু সেকেলে বুলিয়ে আওড়াতে থাকে। তারা একটি বিশাল সামরিক ঘাঁটিতে পৌঁছায়। ঠিক মাথার ওপরেই ভেসে আছে এক প্রকাণ্ড কালো খোলসজা পদার্থবিজ্ঞানের সব নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে। সেনাবাহিনী তাদের ফোনগুলো বাজেয়াপ্ত করে নেয়। ডক কেটলার তাদের মানসিক চাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। ঠিক সেই সময় একজন ট্রমাটাইজড লোককে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। টিকার ভারী ডোজ নেওয়ার পরও ইয়ান এবং লুইস ঘাঁটির সেই বিশৃঙ্খল মনিটরে ঠাসা নার্ভ সেন্টারে প্রবেশ করে। এজেন্ট হ্যালপান এলিয়েনদের পরিবেশ নিয়ে অভিযোগ করছেন। মহাকাশ থেকে আসা এই অতিথিরা কী বলছেন তা নিয়ে টিমের কোনো ধারণাই নেই। লুইস একটি ভারী কমলা রঙের হ্যাজম্যাট স্যুট পরে তৈরি হয়। সে স্নায়বিক চাপে সেই অশুভ ভাসমান মনোলিথিক শেলটির দিকে তাকিয়ে থাকে। তারা একটা ট্রাকে করে জাহাজের দিকে রওনা দেয়। লুইস আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা ঠিক সেই ভয়ঙ্কর মাধ্যাকর্ষণকে বৃদ্ধাঙ্গুলি দেখানো স্পেস পেবলের নিচেই গাড়ি পার্ক করে। একটা সিজার লিফট ভীতসন্ত্রস্ত নেটদের জাহাজের একেবারে নিচে নিয়ে যায়। গ্র্যাভিটি তখনই কফি ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্রু সদস্যরা অদ্ভুতভাবে ভেসে ভেসে সুড়ঙ্গ দিয়ে উপরে উঠছে। ইয়ান যেভাবে মুখ থুবড়ে পড়ল তাতে প্রমাণ হয়ে গেল যে বিজ্ঞানীরা নিশ্চিতভাবেই কোনো অ্যাকশন হিরো নন। তারা কাঁচের বাধা দেওয়া একটি কুয়াশাচ্ছন্ন ঘরে প্রবেশ করে। নিরাপত্তার খাতিরে তারা খাঁচায় বন্দি একটা আস্ত ক্যানারি পাখি সাথে নিয়ে এসেছে। কুয়াশার মধ্যে স্কুইডের মতো দেখতে দুটি বিশাল ভিনগ্রহী প্রাণী আবির্ভূত হয়। 7টি পা বিশিষ্ট এই দানবীয় ক্যালামারি সদৃশ জীবগুলোকে দেখে লুইস রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। বেসে ফিরে এসেয়ান একটি ডাস্টবিনে খুব আক্রোশের সাথে বমি করছে। এদিকে গ্লোবাল নিউজে দেখা যাচ্ছে যে কাল্টগুলো পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। হ্যালপার্ন কোনো অগ্রগতি না হওয়ায় ঘ্যান ঘ্যান করতে থাকে। লুইস কাঁপতে কাঁপতে স্পেস স্কুইডগুলোর সাথে কিছুটা দৃশ্যমান যোগাযোগের চেষ্টায় একটি হোয়াইট বোর্ড তুলে নেয়। লুইস বোর্ডে হিউম্যান লেখে। এলিয়েনটি তার সুর থেকে কালির একটি গোলাকার ছিটা ছুঁড়ে তার জবাব দেয়। এই কালির দাগগুলো আসলে জটিল লোগোগ্রাম।
লুইস নিজেকে খুব বুদ্ধিমান মনে করছে যদিও ওয়েবার অভিযোগ করছে যে সে অনেক বেশি সময় নিচ্ছে। লুইস ক্যাঙ্গারু এবং ভুল বোঝাবুঝির একটি গল্প শুনিয়ে ওয়েবারকে ভালোমতোই শিক্ষা দেওয়ার দাবি করে যে বড় বড় প্রশ্ন করার আগে যেন সে অন্তত প্রাথমিক শব্দভাণ্ডারটা ঝালিয়ে নেয়। পরবর্তীতে সে স্বীকার করে যে ক্যাঙ্গারুর গল্পটি পুরোপুরি বানানো ছিল। অধৈর্য সামরিক কর্মকর্তাদের সামনে ইয়ান তার এই চমৎকার যুক্তির পক্ষ নেয়। চীনের জেনারেল সাংয়ের আঙুল ট্রিগার চেপে বসার জন্য ছটফট করছে, আর লুইস তার জেদ ধরে রেখেছে যে এলিয়েনদের খাওয়া আর চলা মতো সাধারণ ক্রিয়াগুলো তাকে শেখাতেই হবে। লুইস বুঝিয়ে বলে যে, তোমার উদ্দেশ্য কি? এই প্রশ্নটি করার জন্য আগে জটিল ব্যাকরণ শেখাতে হবে। ওয়েবার অনিচ্ছা সত্ত্বেও তার এইনার্ড লজিকের কাছে মাথা নত করে। ভেতরে ফিরে এসে দেখা যায় এলিয়েনরা হ্যাজম্যাট স্যুটগুলো দেখে বেশ বিভ্রান্ত। লুইস সাহসের সাথে তার স্যুটটি খুলে ফেলার সিদ্ধান্ত নেয়। লুইস কোনো সুরক্ষা ছাড়াই কাঁচের কাছে এগিয়ে যেতেই কমান্ড পুরোপুরি ঘাবড়ে যায়। সে বাধাটি স্পর্শ করে আর এলিয়েনটিও ঠিক তার হাতের উল্টো দিকে হাত রাখে। ইয়ান ও তার স্যুটটা খুলে ফেলে মূলত পিয়ার প্রেসারের কারণে। মজার ব্যাপার হল তারা ওই দুই এলিয়েনের নাম রাখে অ্যাবেট এবং কস্টেলো। জাহাজ থেকে নামার সময় লুইস হঠাৎ তার প্রয়াত মেয়ে হানাকে একটি ঘোড়ার দিকে তাকিয়ে থাকতে দেখে যা তাকে বেশ বিহ্বল করে তোলে। ডাক্তার লুইসের শরীরে বিন্দুমাত্র রেডিয়েশন খুঁজে পান না। পরে ইঙ্কো ব্লট নিয়ে পড়াশোনা করার সময় লুইস আবার হানারও নানা দৃশ্যের মুখোমুখি হয়। সে এই প্রাণবন্ত দিবাস্বপ্নগুলো নিয়ে কাঁদে। ইয়ান বর্ণনা করে যে এই হেপ্টাপডস দের কোনো পায়ের ছাপ নেই এবং এদের পুরোপুরি রহস্যময় বলে মনে হয়। ইয়ান লক্ষ্য করে যে তাদের লিখিত ভাষা তাদের উচ্চারিত শব্দের সাথে মেলে না। তারা সরাসরি অর্থ লিখে ফেলে মাঝখানের একঘেয়ে সিলেবালগুলো পুরোপুরি এড়িয়ে যায়। তাদের লেখাগুলো পুরোপুরি নন লিনিয়ার কোনো আকপিচ বা দিক নির্দেশনা ছাড়াই সেকেন্ডের মধ্যে তৈরি। এটি সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এক ব্যাপার। ইয়ান অদ্ভুতভাবে ফ্লার্ট করে ভাষার প্রতি লুইসের গাণিতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। সে অস্বস্তির সাথে স্বীকার করে যে তার সাথে আটকে যাওয়ায় সে খুশি। সংবাদ মাধ্যমগুলোতে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। বিশেষজ্ঞরা আক্রমণের ভয় দেখিয়ে সরকারকে আগেভাগে গুলি চালানোর দাবি জানাচ্ছেন। লুইসের অদ্ভুত দৃষ্টিগুলো আরও তীব্র হয়ে ওঠে যেখানে সে দেখে হানা তার বাবা মায়ের প্রাণীদের সাথে কথা বলার একটি সুন্দর ছবি আঁকছে। ইয়ান তার আবেগ ঘন ফ্ল্যাশব্যাকে বাধা দেয়। লুইস টলমল পায়ে বাইরে বেরিয়ে আসে যেন তার মৃত্যু পথযাত্রী সন্তানের এক তিক্ত মধুর স্মৃতির সাগরে ডুবে যাচ্ছে। লুইস সাপির ওয়ার্ফ হাইপোথেসিস নিয়ে গবেষণা করছে, যেখানে বলা হয়েছে যে নতুন ভাষা শিখলে তা আপনার মস্তিষ্কের গঠনই বদলে দেয়। ইয়ান তাকে জিজ্ঞেস করে সে কি এখন এলিয়েনদের ভাষায় স্বপ্ন দেখছে নাকি। ওয়েবার লুইসকে অভদ্রভাবে জাগিয়ে তুলল। সে চীনা সামরিক বাহিনীর প্যানিক করা একটি ফাঁস হওয়া অডিও শোনালজা ছিল এলিয়েনদের পাঠানো বার্তার প্রতিক্রিয়া। চীন এলিয়েনদের সাথে কথা বলার জন্য মাহজং টাইলস ব্যবহার করছে। লুইস উল্লেখ করে যে ভাষাকে খেলার মতো করে দেখলে সবকিছুই শেষমেশ ঝগড়ায় রূপ নেয়। অবশেষে সেই বড় প্রশ্নটি করার সময় এসেছে। লুইস একটি ট্যাবলেটে লোগোগ্রাম টাইপ করে কস্টেলোকে জিজ্ঞেস করে যে তারা আসলে কি চায়। অনুবাদটি বলছে ইউজ ওয়েপন। সেনাবাহিনী তৎক্ষণাৎ মাথা গরম করে ফেলেই ভেবে যে এটি একটি আন্তঃগ্যালাকটিক হুমকি। হ্যালপনের ধারণা এলিয়েনরা চায় মানুষ যেন একে অপরকে ধ্বংস করে ফেলে। সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশগুলো একে অপরের সাথে তথ্য আদান প্রদান বন্ধ করে দেয়। বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চীনের জেনারেল সাং ঘোষণা করেছেন যে স্কুইড গেস্টদের ওপর তার আর কোনো ভরসা নেই। একজন বিদ্রোহী সৈনিক চুপি চুপি এলিয়েন জাহাজের ভেতর আস্ত একটা সিজার বোমা নিয়ে ঢুকে পড়ে। কিছু না বুঝেই লুইস আর ইয়ান বোকার মতো আবার ভেতরে দৌড়ে যায়। আশেপাশে টিকটিক করতে থাকা একটা বোমার মাঝে লুইস এলিয়েনদের কাছে অস্ত্র শব্দটার মানে পরিষ্কার করার জন্য মিনতি করে। এলিয়েনটা জবাবে একটা বিশাল আর জটিল বার্তা দেয়। লুইস তার 2 হাত কাঁচের ওপর রাখে। সে আসলে অ্যাবটকে একটি বিশাল কালির বৃত্ত আঁকতে সাহায্য করে, যা বেশ অন্তরঙ্গ একটি মুহূর্ত হয়ে ওঠে। বোমা ফাটার ঠিক আগ মুহূর্তে অ্যাবট হাজার হাজার সংকেত ছুড়ে দেয়। এলিয়েনটি আক্ষরিক অর্থেই ইয়ান এবং লুইসকে নিরাপদ স্থানে ছুড়ে ফেলে দেয়। লুইস মেডিকেল ইউনিটে জেগে ওঠে একদম সুস্থ।
বিদ্রোহী সৈন্যরা সব গুলিয়ে ফেলেছিল, কিন্তু এলিয়েনরা তথ্যের এক বিশাল ভাণ্ডার আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। আক্রমণ করার পরিবর্তে জাহাজটি কেবল নাগালের বাইরে আরও উপরে উঠে যায়। যাই হোক, হ্যালপেন তো ওয়ার্ল্ড ওয়ার ৩ শুরু করার জন্য তৈরিই ছিল। চীন আনুষ্ঠানিকভাবে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জেনারেল শ্যাং মহাকাশযানগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছেন, হয় কেটে পড়ো নয়তো ছাই হয়ে যাও। লুইস এবং ইয়ান এলিয়েনদের জটিল ডেটা বিশ্লেষণ করছে। সে আবার হান্নায়ের একটি ভিশন দেখল, যেখানে সে নন জিরো সাম গেমস নিয়ে আলোচনা করছে। ইয়ান বুঝতে পারে যে বার্তাটি সময় নিয়ে এবং ডেটাটি পুরো অংশের ঠিক ১/১২ অংশ। তাদের বাকি দেশগুলোকে প্রয়োজন। হ্যালপন তাদের ধাঁধার অংশটি শেয়ার করতে অস্বীকার করে। একটি ফাঁস হওয়া রাশিয়ান বার্তায় বলা হয়েছে ম্যানি বিকাম ওয়ান, যা পুরোপুরি টিম ওয়ার্কের ইঙ্গিত দেয়। লুইস যুক্তি দেয় যে এটি বিশ্বব্যাপী সহযোগিতাকে বাধ্য করার জন্য একটি পরীক্ষা। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায়ও তারা সময়মতো মিত্রদের সাথে যোগাযোগ করতে পারছে না। সেনাবাহিনী ইভাকুয়েশনের প্রস্তুতি নিচ্ছে। লুইস সবার চোখ ফাঁকি দিয়ে নিজেই সেই ভাসমান স্পেসশিপটি দেখতে বেরিয়ে পড়ে রীতিমতো বিদ্রোহী হয়ে। জাহাজটি তার জন্য একটি জাদুকরী এলিভেটর পড নিচে নামায়। সে সেটিতে চড়ে উপরে কাঁচের আড়ালে থাকা তরলে পূর্ণ এক ঝকঝকে চেম্বারে গিয়ে পৌঁছায়। লুইস অদ্ভুত কুয়াশার মধ্যে ভেসে বেড়াচ্ছে। সে বুঝতে পারে যে কাছ থেকে দেখলে এই এলিয়েনগুলো ধারণাতীত রকমের বিশাল। কস্টেলো তাকে জানায় যে অ্যাবট মারা যাচ্ছে। সে ব্যাখ্যা করে যে অস্ত্রটি আসলে তাদের ভাসাজার উদ্দেশ্য কেবল মানব জাতিকে সাহায্য করা। এলিয়েনদের ৩,০০০ বছর পর আমাদের সাহায্যের প্রয়োজন। লুইস অবশেষে বুঝতে পারে যে হানাকে নিয়ে তার দৃষ্টি আসলে তার ভবিষ্যৎ। লুইস নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। বেসটি খালি করা হচ্ছে কারণ পৃথিবীটা এখন বড় ধরনের ভজকট পাকানোর পথে। ভবিষ্যতের একটি দৃশ্যে লুইস হ্যান্নাকে বলে যে সে এক অনিবার্য ট্র্যাজেডির কথা ফাঁস করে দিয়ে তার বাবাকে রাগিয়ে দিয়েছে। এলিয়েন জাহাজগুলো আড়াআড়িভাবে ঘুরে যায়। সেনাবাহিনী যখন পালিয়ে যাচ্ছে, লুইস বুঝতে পারে যে তার ভবিষ্যতের জ্ঞান তাকে এখনই কাজে লাগাতে হবে। লুইস নিজেকে এলিয়েনদের ভাষা নিয়ে একটি বই লিখতে দেখে। এই ভাষা শেখা মানেই যেন জীবনের সেরাচিট কোড আনলক করা, সময়কে এক সরল রেখায় না দেখে পুরোটা একসাথে দেখা। ওয়েবার কেটে পড়ে। লুইস তার চোখ বন্ধ করে ভবিষ্যতের এক জমকালো পার্টির দিকে নজর দেয়, যেখানে বিশ্ব ঐক্যের জয়গান গাওয়া হচ্ছে। ফিউচার জেনারেল শাং লুইসকে ধন্যবাদ জানান যুদ্ধ থামানোর জন্য, তার প্রাইভেট নাম্বারে কল করার জন্য, এবং তিনি আক্ষরিক অর্থেই তাকে সেই নম্বরটি দেখিয়ে দেন। ভবিষ্যতের একটি ফোন নম্বর সম্বল। বর্তমান সময়ে লুইস সাহসের সাথে হ্যালপানের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন চুরি করে। সৈন্যরা রোগ কলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ভবিষ্যতের শ্যাং লুইসকে তার স্ত্রীর শেষ কথাগুলো বলে, যা সে বর্তমানে তাকে আবার শোনায়। ইয়ান বন্দুকধারী সৈন্যদের আটকে দেয়। লুইস ভবিষ্যতের সেই মাথা ঘুরিয়ে দেওয়া বার্তাটি শাংয়ের কাছে পৌঁছে দেওয়ার একদম বশের মতো পুরো পৃথিবীকে বাঁচিয়ে ফেলে। চীন পিছু হটে। সবাই তাদের এলিয়েন হোমওয়ার্ক শেয়ার করে, আর জাহাজগুলো শান্তভাবে কুয়াশায় পরিণত হয়ে উবে যায়, বিন্দুমাত্র চিহ্ন না রেখে। লুইস ইয়ান এবং হান্নার সাথে তার মর্মান্তিক ভবিষ্যৎকে মেনে নেয়। সে জানে যে চরম হৃদয় বিদারক ঘটনা ঘটতে চলেছে, তবুও সে জেনে শুনেই তাতে ঝাঁপিয়ে পড়ে। ইয়ান তার ভালোবাসার কথা স্বীকার করল, যা প্রমাণ করে যে পদার্থ বিজ্ঞানীদের কোনো ধৈর্য নেই। তারা একে অপরকে জড়িয়ে ধল্লতাদের সেই অভিশপ্ত অথচ সুন্দর টাইমলাইনটিকে চিরস্থায়ী করে তুলল। ইয়ান জানতে চায় যে সে সন্তান নিতে চায় কিনা। পুরো তিক্ত মধুর যাত্রার কথা জানা সত্ত্বে লুইস শুধু তাকে জড়িয়ে ধরে আর হ্যাঁ বলে দেয়। তো বন্ধুরা, এই গল্পের আসল এবং ব্যঙ্গাত্মক শিক্ষাটা কি জানেন? যদি বিশাল কোনো মহাকাশের অক্টোপাস আপনার বাড়ির আঙিনায় এসে নামে, তবে সাথে সাথে সেগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, বরং তাদের জাদুকরী লেখাগুলো পড়তে শিখুন। আর মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ যে শেষমেশ কান্নায় শেষ হবে তা জেনে ফেলা মানেই এই নয় যে আপনি এই ভাইরাল এবং মাথা ঘুরিয়ে দেওয়া রোমাঞ্চকর সফরটি উপভোগ করতে পারবেন না।